প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং বই থেকে আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের যে কমন উপযোগী সাজেশন বা সমাধান যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো থেকে 10ম অধ্যায় নিয়ে একটি প্রশ্ন। আজকে আমরা আলোচনা করব আমাদের এই সাজেশন ভিত্তিক বা আমাদের যেই প্রশ্নগুলো তোমার আর্থিক বিবরণী থেকে কমন থাকতে পারে সেই প্রশ্নেরই একটা নমুনা প্রশ্ন নাম্বার 3। তো এখানে আগেই বলে রাখা ভালো, আমাদের এখনকার প্রশ্নের প্যাটার্ন কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা যেরকম গতানুগতিক সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতাম আর্থিক বিবরণী থেকে বাধ্যতামূলক 2টি প্রশ্ন, এখন কিন্তু আর সেই বাধ্যতামূলক বিষয়টি নেই সৃজনশীল আকারে। এখন যে বাধ্যতামূলক বিষয়টি আছে সেটি হচ্ছে একটা সম্পূর্ণ আর্থিক অবস্থার বিবরণী, একটা সম্পূর্ণ বিশদ আয় বিবরণী এবং সম্পূর্ণ মালিকানা সত্ত্ব বিবরণী তোমাকে প্রস্তুত করতে হবে। এই 3টা নাম্বারের জন্য বা এই 3টা প্রশ্নের জন্য তোমার নাম্বার থাকছে 20। তাহলে দেখো, আমরা এখানে একটা ইতোমধ্যে নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই টাইপের প্রশ্নই কিন্তু সাধারণত তোমার পরীক্ষায় এখনকার যে বোর্ড প্রশ্ন সেই বোর্ড প্রশ্নগুলোতে থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটাতে, অর্থাৎ এই যে নমুনা প্রশ্ন নাম্বার 3 যেটা কিনা আমাদের সাজেশন অনুযায়ী দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত করো এবং আর্থিক অবস্থার বিবরণী। দেখো, এই 3টা প্রশ্নের উত্তর করার জন্য তোমার নাম্বার থাকছে 8 + 2 + 10, টোটাল 20। তার মানে বিশদ আয় বিবরণী প্রস্তুত করার জন্য তুমি পেয়ে যাবে 8 মার্ক, তারপর মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীর জন্য তুমি পেয়ে যাবে 2 মার্ক এবং পুরো আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করার জন্য তুমি পেয়ে যাচ্ছ 10 মার্ক। তাই বুঝতে পারছো কতটা গুরুত্ব সহকারে আমাদের পুরো আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ আর্থিক বিবরণী যতগুলো আছে সবগুলোই খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো, তুমি যাতে প্র্যাকটিসটা খুব সুন্দরভাবে করতে পারো তার জন্যই কিন্তু আমাদের এই নমুনা প্রশ্নগুলো। আমরা এখন আলোচনা করব আমাদের প্রশ্ন নাম্বার 3। তো একটা বিবরণী বা একটা আর্থিক বিবরণী যখন তুমি প্রস্তুত করতে যাবে, তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটার প্রশ্নটা বুঝতে পারা এবং এই প্রশ্নের মধ্যে কি কি সমন্বয় আছে সেটা খুঁজে বের করা বা সেগুলোকে একটু আইডেন্টিফাই করা। তো এখানে দেখো, আমাদের এই প্রশ্নে রেওয়া মিলটা অনেক বড় আকারে দেখতে পাচ্ছি। দেখো, অনেক বড় কিন্তু রেওয়া মিলটা, এবং আমরা যদি সমন্বয়গুলোও দেখি, দেখো সমন্বয়গুলোও কিন্তু অনেকটা বড়, অর্থাৎ টোটাল 8টা সমন্বয় আমাদের একটা আর্থিক বিবরণীর জন্য দেওয়া আছে। তো প্রথম আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সমন্বয় আছে, প্রত্যেকটা সমন্বয় একদম ডিটেলসে কোনটা কোন এন্ট্রির সাথে যুক্ত হবে, মাইনাস হবে, সব কিছু আগে থেকে ডিসাইড করে ফেলা বা আগে থেকে সেগুলোকে একটু আইডেন্টিফাই করা। তাহলে কিন্তু পরবর্তীতে তোমার আর কোনো কষ্টই হবে না, তুমি খুব সুইফটলি তোমার আর্থিক বিবরণীটা প্রস্তুত করতে পারবে। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলছে সমাপনী মজুদ পণ্য 50,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে। এর মূল্যায়নের পরপরই 10,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়। বীমা কোম্পানি 6,000 টাকা ক্ষতিপূরণ প্রদানে সম্মত হয়েছে। আচ্ছা, তাহলে এই যে প্রথম যে সমন্বয়, এটাই অনেক বড় আকারে দেওয়া আছে। এবার এটার একটু ব্যাখ্যাটা আমরা দেখি। প্রথমে বললো যে সমাপনী মজুদ পণ্য প্রথমে আমরা মূল্যায়ন করেছি 50,000, কিন্তু তার পরপরই আমাদের 10,000 টাকার পণ্য নষ্ট হয়ে গেছে। তাহলে দেখো, সেই 10,000 টাকার পণ্য কিন্তু আমাদের এই সমাপনী মজুদ পণ্যের মধ্যে আর থাকছে না। তাহলে দেখো, সমাপনী মজুদ পণ্য আমরা যখন এন্ট্রি করতে যাব তখন কি হবে, এই 50,000 মাইনাস 10,000, তাহলে টোটাল 40,000 টাকা আমাদের সমাপনী মজুদ পণ্য বাবদ দেখাতে হবে। এই যে 40,000 টাকা দেখাতে হবে, এখন তাহলে এটা আমরা কি করব, এটা আমরা একটু কষ্ট করে লিখে রাখবো আমাদের ঠিক রেওয়া মিলের মাঝখানটাতে, যাতে পরবর্তীতে আমরা অঙ্ক করার সময় এটা আমাদের মনে থাকে। সমাপনী মজুদ পণ্য কত হবে, 50,000 মাইনাস 10,000, তার মানে টোটাল দাঁড়াচ্ছে 40,000। তাহলে এই যে 40,000 টাকা হবে, এটা একটু আমরা কষ্ট করে এখানে লিখে রাখবো যাতে পরবর্তীতে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি। ওকে, দেন আসো আমাদের পরবর্তী কথাটা কি বলা হয়েছে। পরবর্তীতে বলছে এর মূল্যায়নের পরপরই 10,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়। 10,000 টাকার পণ্য যখন আগুনে বিনষ্ট হয়, এটা কিন্তু আমাদের ক্রয়ের সাথে রিলেটেড একটা বিষয়।
ক্রয় করার সময় আমরা পণ্যগুলো অ্যাড করি, কিন্তু যখন পণ্য নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, পণ্যের কোনো উত্তোলন হয়, সব কিছুই আমরা আমাদের এই ক্রয় থেকে মাইনাস করে দেই। তাহলে আমরা 1 নাম্বার একটা সমন্বয় দেখতে পাচ্ছি যেটা আমাদের ক্রয় থেকে মাইনাস হবে। তাহলে এভাবে আমরা একটু মার্ক করে রাখবো, যেমন এখানে আমি মার্ক করে রেখেছি 1 নাম্বার দিয়ে। তারপরে চলে যাচ্ছি পরবর্তীতে, বীমা কোম্পানি 6000 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। তার মানে বীমা কোম্পানির সাথে এটা একটু রিলেটেড। এখন আমরা দেখি আমাদের এই রেওয়া মিলে কোনো বীমা কোম্পানি রিলেটেড কিছু বলা আছে কিনা। আচ্ছা, এখানে আমাদের বীমা কোম্পানি রিলেটেড কোনো কিছুই বলা নেই, কিন্তু বীমা কোম্পানি আমাদেরকে একটা ক্ষতিপূরণ দিয়েছে। তাহলে ওরা যেহেতু আমাদের ক্ষতিপূরণ দিচ্ছে, আমাদের কিন্তু সেই পরিমাণ ক্ষতি আর হচ্ছে না, আমাদের ক্ষতির পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে এই যে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিল, এটা আমাদের বীমা কোম্পানির প্রাপ্য একটা ক্ষতিপূরণ হিসাবে আমরা সম্পদের মধ্যে বসিয়ে দিব। তাহলে এটা আমরা লিখে দিব বীমা প্রাপ্য বা প্রাপ্য বীমা 6000 টাকা। এটাও যেহেতু আমাদের এই রেওয়া মিলে কোনো আলাদা করে এন্ট্রি নেই, তাই এটাকেও আমরা একটু লিখে রাখবো আমাদের রেওয়া মিলের মধ্যে। তাহলে 1 নাম্বার সমন্বয়টা হয়ে গেল। এখন আমরা 2 নাম্বার সমন্বয়ের মধ্যে চলে যাই। 2 নাম্বার বলছে মুনাফাবিহীন বিক্রয় 2000 টাকা পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত রয়েছে। মুনাফাবিহীন বিক্রয় মানে কি? বিক্রয় করেছো কিন্তু তোমার অ্যাকচুয়ালি এখান থেকে কোনো প্রফিট হচ্ছে না, এবং সেটা বলেছে বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে এই মুনাফাবিহীন বিক্রয়টা দুইটা জায়গাকে ইফেক্ট করে। একটা জায়গা হলো আমাদের ক্রয় এবং আরেকটা জায়গা হলো বিক্রয়, এবং দুইটা থেকে আমাদের সাধারণত মাইনাস করে দেখাতে হয়। তাহলে এখানে আমরা লিখে রাখবো 2 নাম্বার সমন্বয়, কারণ দুইটা থেকে আমাদের মাইনাস করতে হবে। তারপর চলে যাচ্ছি 3 নাম্বার সমন্বয়। 3 নাম্বার সমন্বয় বলছে মজুরি 2200 টাকা বকেয়া রয়েছে, পক্ষান্তরে দফতর খরচ 1000 টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে। দুইটা জিনিস একসাথে বলা হয়েছে, একটা বকেয়া একটা অগ্রিম। তাহলে দেখো বকেয়া বলা হচ্ছে মজুরিকে, তাহলে আমরা একটু মজুরিটা খুঁজি। দেখো এই যে এখানে আমরা মজুরি দেখতে পাচ্ছি, মজুরির কথা বলা হয়েছে বকেয়া। তাহলে এখানে আমরা বকেয়া নাকি অগ্রিম সেটা আমরা পরে সমন্বয় দেখলেই বুঝতে পারবো। জাস্ট এখানে আমরা একটু 3 নাম্বার আইডেন্টিফাই করে রাখবো যাতে পরবর্তীতে আমাদের খেয়াল থাকে। আবার দেখো দফতর খরচেও একটা সমন্বয় দেওয়া আছে, তাই এখানেও আমরা লিখে রাখবো 3, যাতে পরবর্তীতে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি। তারপর চলে যাচ্ছি 4 নাম্বার সমন্বয়। 4 নাম্বার সমন্বয় বলছে বিবিধ দেনাদারের 400 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের ওপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। তাহলে দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতির কথা বলা হয়েছে, এইটাও দুইটা জায়গাকে এফেক্ট করবে। একটা হলো দেনাদার, আরেকটা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা আমাদের কুরিন খরচ বা অনাদায়ী পাওনা খরচ হিসেবে দেখাতে হবে। তাহলে এটা ছিল আমাদের 4 নাম্বার সমন্বয়। আমরা এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতির সাথেও 4 লিখে রাখবো, আবার যেখানে দেনাদার আছে দেনাদারের সাথেও 4 লিখে রাখবো, কারণ যখন আমরা দেনাদারকে এন্ট্রি করব সেখানে আমাদের এই অনাদায়ী পাওনা সঞ্চিতিগুলোকে অ্যাডজাস্ট করে দেখাতে হবে। তাই দুইটা জায়গাতেই আমরা লিখে রাখবো 4। তারপর চলে যাচ্ছি 5 নাম্বার সমন্বয়ের মধ্যে। 5 নাম্বার সমন্বয় বলছে বিক্রয়ের মধ্যে 1600 টাকার কলকবজা বিক্রয় অন্তর্ভুক্ত আছে, বছরের শুরুতেই এই কলকবজা বিক্রি হয়েছে। তাহলে দেখো কলকবজা হিসাবটা তুমি বিক্রয়ের মধ্যে লিখে ফেলেছো, তাহলে এটাও কিন্তু দুইটা হিসাবকে এফেক্ট করছে, একটা কলকবজা আরেকটা হলো বিক্রয়। তাহলে আমরা কলকবজার মধ্যে লিখে রাখবো 5, আবার বিক্রয়ের মধ্যেও লিখে রাখবো 5, বিক্রয়তেও লিখে রাখবো 5। ওকে, এরপর 6 নম্বরে দেখা যাচ্ছে কলকবজার উপর 10%, আসবাবপত্রের উপর 20% অবচয় ধরতে হবে। দুইটার উপর অবচয়ের কথা বলা হয়েছে, তার মানে কলকবজা আর আসবাবপত্র দুইটার উপরে আমরা মার্ক করে রাখবো এবং দুইটার উপরে লিখে রাখবো 6। তাহলে দেখো কলকবজা এখানে আমরা লিখে রাখবো 6, আবার আসবাবপত্র এখানেও আমরা লিখে রাখবো 6। 7 তারিখ ক্রয় বাবদ অপরিশোধিত বিলের পরিমাণ 2000 টাকা। ক্রয় বাবদ অপরিশোধিত বিলের পরিমাণ 2000 টাকা। এটা বলতে কি বোঝানো হয়েছে?
এখানে বোঝানো হয়েছে তুমি ক্রয় করেছো কিন্তু এখনো বিল পরিশোধ করনি, তার মানে ধারে ক্রয় করা হয়েছে। তুমি ক্রয় করেছো কিন্তু টাকাটা এখনো পরিশোধ করনি, এই জন্য টাকার পরিমাণটা কি আছে, অপরিশোধিত আছে। তার মানে আমরা একটা ক্রয় করেছি কিন্তু ক্রয় বাবদ আমাদের যে টাকার পরিমাণটা আছে সেটা আমরা এখনো পরিশোধ করিনি, তাই এখানে বিল অপরিশোধিত আছে। বা এখানে আমরা বলতে পারি ধারে অলিখিত ক্রয় বা ধারে ক্রয় যেটা অলিখিত আছে। তাহলে এটাও কিন্তু আমাদের ক্রয়ের সাথে রিলেটেড একটা বিষয় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকেও ক্রয়ের সাথে মার্ক করে রাখবো। তাহলে এটা হচ্ছে আমাদের 6 নাম্বার। ওকে, দেখো ক্রয়ের সাথে অনেকগুলো কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে সবার শেষে আমরা দেখতে পাচ্ছি বকেয়া, ভাড়া বকেয়া রয়েছে 1710 টাকা। ভাড়া বকেয়া রয়েছে 1710 টাকা। আচ্ছা, এখানে আমাদের ছিল 7 নাম্বার, তাহলে আমরা এখানে একটু 7 লিখে রাখি। ওকে, তাহলে দেখো ভাড়া বকেয়া আছে 7, তাহলে এই যে ভাড়া এখানে আমরা লিখে রাখবো 8 নাম্বার সমন্বয়, কারণ ভাড়া বকেয়া আছে এটা আমাদের 8 নাম্বার সমন্বয়ের মধ্যে বলা আছে। ওকে, দেখো তাহলে আশা করছি প্রত্যেকটা সমন্বয় সবাই বুঝতে পেরেছো কোনটা কোন হিসাবের সাথে এন্ট্রি হবে। এবার আমরা আমাদের অঙ্কে চলে যাই। তাহলে দেখো আমাদের বলা হয়েছে বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, 3টা বিবরণী প্রস্তুত করতে হবে। 3টা বিবরণী যেহেতু আমরা প্রস্তুত করব, প্রথমে আমাদের ছক করতে হবে। এখন দেখো বিশদায় বিবরণীর জন্য আমাদের ছকটা কি হবে, বিবরণ এবং 3টা টাকার ঘর। এবং বিশদায় বিবরণীটা আমরা স্টার্ট করি কি দিয়ে, বিক্রয় দিয়ে। প্রথমে বিক্রয়, বিক্রয় থেকে নিট বিক্রয় আমাদের বের করতে হয়। তারপর সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে আমরা প্রথম যে অংশটুকু অর্থাৎ মোট মুনাফা, এই মোট মুনাফা পর্যন্ত অংশটুকু আমরা বের করতে পারি। তারপর সেই মোট মুনাফার সাথে আমাদের কি করতে হয়, আরও অ্যাডজাস্টমেন্ট আছে, পরিচালন ব্যয় মাইনাস করতে হয়, অন্যান্য আয় যোগ করতে হয় এবং অন্যান্য ব্যয়কে মাইনাস করতে হয়। তাহলে আমরা ফাইনালি একটা নিট মুনাফা পেয়ে যাই। ঠিক আছে, তাহলে আমরা ধাপে ধাপে কাজ করা শুরু করি। প্রথমে নিয়ে আসবো বিক্রয়। তাহলে আমরা একটু দেখি বিক্রয় পরিমাণ কত দেওয়া আছে এবং বিক্রয়ের সাথে কি কি সমন্বয় দেওয়া আছে। এখানে কিন্তু আমাদের অনেকগুলো সমন্বয় দেওয়া ছিল। তো এখানে দেখো আমরা বিক্রয়ের পরিমাণটা দেখতে পাচ্ছি। বিক্রয়ের পরিমাণ বলা আছে 2,29,000, 2,29,000। তাহলে বিক্রয় আমরা লিখি 2,29,000 টাকা। এবার আমরা ধাপে ধাপে মাইনাস করব। আচ্ছা, এখানে দেখো আমাদের অলরেডি একটা ফেরত দেওয়া আছে। তো রেয়ামিলে যে ফেরত আছে আমরা প্রথমে সেই ফেরতটাকে মাইনাস করে দিব। দেখো আন্ত ফেরত কত দেওয়া আছে, আন্ত ফেরত দেওয়া আছে 5,000 টাকা। এই আন্ত ফেরতই কিন্তু আমাদের বিক্রয় ফেরত। তাহলে আমরা মাইনাস করব প্রথমে 5,000 টাকা। তাহলে মাইনাস করছি ফেরত, যেহেতু এটা রেয়ামিলে দেওয়া আছে আমরা এটা থেকে স্টার্ট করব, মাইনাস করব 5,000 টাকা। তাহলে এখান থেকে যদি মাইনাস করি 2,24,000 টাকা। এখন দেখো রেয়ামিলে আর কোনো কিছু নেই আমাদের বিক্রয় রিলেটেড। এবার আমরা সমন্বয়ে চলে যাই। একটা 2 নাম্বার সমন্বয় এবং আরেকটা হলো 5 নাম্বার সমন্বয়। তাহলে দেখো 2 নাম্বার সমন্বয়ে কি বলছে, 2 নাম্বার সমন্বয়ে বলছে মুনাফাবিহীন বিক্রয় 2,000 টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে যেটা অন্তর্ভুক্ত আছে সেটা আমাদের বাদ দিতে হবে। তো বাদ দিব মুনাফাবিহীন বিক্রয়, মুনাফাবিহীন বিক্রয় বাদ দিব 2,000 টাকা। তাহলে বাদ দিলে আমরা কত পাচ্ছি, 2,22,000 টাকা। এখন আমাদের দেখো আরো একটা ছিল, আমাদের 5 নাম্বার সমন্বয়ে বলা ছিল কি, আমরা একটু সেটা দেখি। দেখো 5 নাম্বার সমন্বয় বলছে বিক্রয়ের মধ্যে 1600 টাকার কলকবজা বিক্রয় অন্তর্ভুক্ত আছে। তাহলে দেখো কলকবজা বিক্রয় সাধারণত আমরা বিক্রয়ের মধ্যে ধরি না, এটা আমাদের আলাদা একটা বিষয়। তাহলে এই কলকবজা বিক্রয়টা আমরা বিক্রয় থেকে মাইনাস করে দিব। কলকবজা বিক্রয় দেওয়া আছে 1600 টাকা। তাহলে আমরা যদি আমাদের এই 2,22,000 টাকা থেকে যদি 1600 টাকা মাইনাস করি, তাহলে দেখো আমাদের নিট বিক্রয়ের পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি 2,20,400। 2,20,400, এটার নাম হলো নিট বিক্রয়। তাহলে নিট বিক্রয় আমরা পেলাম। এখন দেখো নিট বিক্রয় থেকে আমাদের পরবর্তী ধাপটা কি, পরবর্তী ধাপ হচ্ছে আমাদের বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা এখন বাদ দিব, বাদ
বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি আসে? প্রথমে আসে প্রারম্ভিক মজুদ পণ্য, তারপর নিট ক্রয়। তাহলে প্রথমে আমরা প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণটা দেখি। আমাদের প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণটা দেওয়া আছে 2000 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে 2000 টাকা। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 2000 টাকা। তারপর আমাদের নিয়ে আসতে হবে ক্রয়, এবং ক্রয়ের সাথেও কিন্তু আমাদের অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট আছে। তাহলে দেখো ক্রয় দেওয়া আছে 1,84,000 টাকা। তাহলে প্রথমে আমরা 1,84,000 লিখি। এবার যেহেতু রেওয়া মিলে আগে আমাদের ফেরতের পরিমাণটা আছে, তাহলে আমরা বহি ফেরতটাকে আগে মাইনাস করে ফেলি, তাহলে কিন্তু রেওয়া মিলের কাজগুলো হয়ে যাবে, শুধু সমন্বয়ের কাজটা থেকে যাবে। তাহলে দেখো বহি ফেরত কত দেওয়া আছে? বহি ফেরত দেওয়া আছে 4000 টাকা। ঠিক আছে, আমাদের বহি ফেরত দেওয়া আছে 4000 টাকা। তাহলে 4000 টাকা মাইনাস করে দিই, থাকলো 1,80,000 টাকা। এবার তাহলে আমরা এবার সমন্বয়ে চলে যাই। 1 নাম্বার, 2 নাম্বার, 7 নাম্বার। দেখো 3টা সমন্বয় কিন্তু আমাদের আছে। তো 1 নাম্বার সমন্বয় থেকে আমাদের বাদ যাবে হচ্ছে এই যে আগুনে বিনষ্ট পণ্য। তাহলে আমরা সিরিয়ালি করি। তাহলে প্রথমে বাদ যাবে আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্য দেওয়া আছে 10,000 টাকা। তাহলে প্রথমে আমাদের বাদ যাবে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা মাইনাস করলে থাকছে 1,70,000 টাকা। আচ্ছা, এবার এই 1,70,000 টাকা থেকে আমরা কি করব? আমরা তারপর চলে যাব 2 নাম্বার। 2 নাম্বারে বলা হয়েছে মুনাফাবিহীন বিক্রয় 2,000 টাকা। তাহলে এখন আমরা মাইনাস করব মুনাফাবিহীন বিক্রয়। মুনাফাবিহীন বিক্রয়টা সাধারণত আমাদের বিক্রয় এবং ক্রয় দুইটা থেকে মাইনাস হয়ে যায়। তাহলে মুনাফাবিহীন বিক্রয় এখানে আমাদের দেওয়া আছে কত? এখানে আমাদের মুনাফাবিহীন বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 2,000 টাকা। তাহলে এখন আমরা এখান থেকে মাইনাস করব 2,000 টাকা। তাহলে থেকে যাবে 1,68,000 টাকা। এবার দেখো আমরা চলে যাই 7 নাম্বারে। 7 নাম্বার সমন্বয়টাতে বলা হয়েছে ক্রয় বাবদ তুমি অপরিশোধিত বিলের পরিমাণ 2,000 টাকা। তার মানে তুমি ক্রয় করেছো কিন্তু সেটা অপরিশোধিত আছে, তার মানে ধারে হয়েছে, তুমি টাকা পরিশোধ করনি কিন্তু ঠিকই ক্রয় করেছো, যেটা অন্তর্ভুক্ত করতে ভুল হয়ে গেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি অলিখিত ক্রয়, মানে ক্রয় করেছো কিন্তু সেটা হিসাবভুক্ত হয়নি বা লেখা হয়নি, এরকম অ্যামাউন্ট আছে 2,000। তাহলে দেখো টোটাল যদি আমরা যোগ করি আমাদের নিট ক্রয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 1,70,000 টাকা। তাহলে ক্রয়ের পরিমাণ দাঁড়ালো 1,70,000 টাকা। এরপর দেখো আমরা নিট ক্রয় বের করেছি। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যদি কোনো অন্যান্য প্রত্যক্ষ খরচ থাকে সেই অন্যান্য প্রত্যক্ষ খরচগুলোকে এখন আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মজুরি দেওয়া আছে এবং মজুরির সাথে কিন্তু আবার আমাদের একটা সমন্বয় আছে। মজুরি দেওয়া আছে 14,000। আমরা একবারে আমাদের সমন্বয়টা দেখি। সমন্বয় বলা হয়েছে 2,200 টাকা বকেয়া রয়েছে, 2,200 বকেয়া। তার মানে প্রথমে আমরা নিয়ে আসবো মজুরি। মজুরির পরিমাণ দেওয়া আছে 14,000 টাকা এবং এটার সাথে বলা হয়েছে বকেয়া আছে 2,200। তাহলে টোটাল আমরা যোগ করলে আমাদের এখানে মজুরির পরিমাণ দাঁড়াচ্ছে 16,200 টাকা। তাহলে মজুরি দেখলাম। এখন আমরা দেখি আর কোনো প্রত্যক্ষ খরচ এখানে বাকি আছে কিনা। আচ্ছা হ্যাঁ, অফকোর্স এখানে আছে। দেখো তারপরেই কিন্তু বলছে আমদানি শুল্ক, এবং আমদানি শুল্কের সাথে আমাদের আর কোনো কাজ নেই, শুধুমাত্র আমদানি শুল্কের অ্যামাউন্ট দেওয়া আছে 7,500 টাকা। তাহলে আমরা এখন নিয়ে আসবো 7,500 টাকা এবং দেখো তারপরে কিন্তু আবার ক্রয় পরিবহন দেওয়া আছে 1,500 টাকা। তাহলে আমদানি শুল্ক, ক্রয় পরিবহন, মজুরি, এই তিনটাই হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচ। তাহলে এই তিনটে আমরা এখন নিয়ে আসি, যেহেতু এই দুইটার সাথে কোনো কাজ নেই আমরা সিরিয়ালি বসিয়ে দিব 7,500 এবং 1,500 টাকা। তাহলে প্রথমে আমদানি শুল্ক 7,500 আর হচ্ছে ক্রয় পরিবহন এটা দেওয়া আছে 1,500 টাকা। ওকে, তাহলে দেখো আমরা সবগুলো এখানে যত প্রত্যক্ষ খরচ আছে নিট ক্রয়, তারপর প্রারম্ভিক মজুদ পণ্য, সবগুলো আমরা এখানে নিয়ে এসেছি। এখন আমাদের প্রত্যেকটা খরচ যোগ করে এখানে টোটাল বিক্রিত পণ্যের ব্যয়টা
নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 2000, 1,70,000, তারপর দেখতে পাচ্ছি 16,200, 7,500 এবং 1,500। তাহলে টোটাল যোগ করে আমরা যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটা হচ্ছে 1,97,200 টাকা। তাহলে এখানে আমরা টোটাল যোগ করে পাচ্ছি 1,97,200 টাকা। এবার আমাদের যে কাজটা করতে হবে, মাইনাস করে দিতে হবে সমাপনী মজুদ পণ্য। এবার দেখো আমরা কিন্তু রেওয়া মিলের মধ্যে অলরেডি সমাপনী মজুদ পণ্যটা কত হবে সেটা লিখে রেখেছিলাম, রাইট? সো এখান থেকে আমরা একটু দেখি। দেখো সমাপনী মজুদ পণ্য হবে কি 50,000 বিয়োগ 10,000, তার মানে আগুনে বিনষ্ট মাইনাস করে দিতে হবে। তাহলে 50,000 এখান থেকে আমাদের 10,000 বিয়োগ করে 40,000 দেখাতে হবে। তাহলে 40,000 আমরা এখন মাইনাস করব 1,97,200 টাকা থেকে। তাহলে মাইনাস করলে আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে 1,57,200। এই 1,57,200 হলো আমাদের মোট বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা এখন কি করব, আমরা এই যে এখানে যে নিট বিক্রয় পরিমাণ পেয়েছিলাম সেই নিট বিক্রয় থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টাকে মাইনাস করে দিব। তাহলে এখন বিক্রিত পণ্যের ব্যয় আমরা পেয়েছি কত, 1,57,200 টাকা। তাহলে মাইনাস করার পরে আমরা আমাদের মোট মুনাফার পরিমাণ পেয়ে যাচ্ছি 63,200 টাকা। মোট মুনাফার পরিমাণ পেয়ে যাচ্ছি 63,200 টাকা। তাহলে এটার নাম কি দিব আমরা, এটার নাম দিব মোট মুনাফা। আমরা কিন্তু অলরেডি অর্ধেক অংশটা শেষ করে ফেলেছি বিশদায় বিবরণীর। এখন আমাদের বাকি অংশটা করতে হবে। তাহলে বাকি অংশ অর্থাৎ মোট মুনাফার পরে আমাদের কি কাজ করতে হয়, মোট মুনাফার পরে আমাদের পরিচালন ব্যয়টাকে মাইনাস করতে হয়। তাহলে এখন আমরা দেখব আমাদের রেওয়া মিল প্লাস সমন্বয়ে কি কি পরিচালন ব্যয় দেওয়া আছে। তাহলে প্রথমেই আমরা যে পরিচালন ব্যয় দেখতে পাচ্ছি সেটা হলো বেতন। এই যে এখানে আমরা একটা বেতন দেখতে পাচ্ছি এবং এখানে বেতনের পরিমাণটা বলা হয়েছে 8,000 টাকা, আবার ব্র্যাকেট দিয়ে বলা হয়েছে 8 মাসের জন্য। তার মানে এখানে আমাদের যে অ্যামাউন্টটা প্রদান করা হয়েছে সেটা 8 মাসের। যেহেতু আমরা পুরো 1 বছরের অঙ্ক করি, 1 বছরে 12 মাস থাকছে, 12 মাসের মধ্যে 8 মাস পরিশোধ করা হয়েছে, তার মানে আর বাকি কত আছে, 4 মাস। তার মানে 4 মাস এখনো আমরা পরিশোধ করিনি, 8 মাস পরিশোধ করা হয়েছে। এখন তাহলে আমরা কি কাজ করব, এখানে প্রথমে নিয়ে আসবো বেতন। আমরা অলরেডি 8 মাসের অ্যামাউন্ট দেখতে পাচ্ছি 8,000 টাকা। তাহলে দেখো আরও 4,000 বকেয়া আছে। 4,000 যে বকেয়া আছে সেটাও কিন্তু আমাদের এই বছরেরই অ্যামাউন্ট, তাই অবশ্যই এটাকেও নিয়ে আসতে হবে। এখন বকেয়াটা আমরা কিভাবে বের করব, যেহেতু এটা 8 মাসের জন্য, তাহলে যদি আমরা 8 দিয়ে ভাগ করি এবং আমাদের অ্যামাউন্ট লাগবে 4 মাসের, তাই 4 দিয়ে গুণ করব। 8 দ্বারা ভাগ এবং 4 দ্বারা যদি গুণ করি তাহলে দেখো টোটাল এখানে কত দাঁড়াচ্ছে, 4,000 টাকা। এবার যদি আমরা এই দুইটাকে যোগ করে দেই তাহলে টোটাল আমাদের বেতনের পরিমাণ দাঁড়াচ্ছে 12,000 টাকা। তাহলে বেতনটা শেষ। এরপর দেখি বেতনের পর কি আছে। বেতনের পরে বলা আছে মণিহারি, এবং মণিহারির সাথে আর কোনো কাজ নেই। মণিহারির পরিমাণ বলা আছে 2500। তাহলে মণিহারি 2500। এরপর দেখতে পাচ্ছি দফতর খরচ বলা আছে, আবার দফতর খরচের সাথে কি একটা কাজও আছে। দফতর খরচ বলা হয়েছে 3,000। এবার দেখি 3 নাম্বার সমন্বয়ে কি কাজ আছে। দেখো 3 নাম্বার সমন্বয়ে বলছে দফতর খরচ 1,000। দফতর খরচ 1,000 অগ্রিম প্রদত্ত হয়েছে। ইতিমধ্যে আমরা কিন্তু জানি যদি কোনো কিছুর বকেয়া থাকে সেটা আমরা সাধারণত যোগ করে দেই, এবং যখন কোনো কিছুর অগ্রিম প্রদত্ত হয় সেটাকে আমাদের মাইনাস করে দেখাতে হয়। তাহলে আমাদের এখানে দফতর খরচ দেওয়া আছে 3,000 টাকা এবং এখানে আমাদের অগ্রিম বলা আছে 1,000 টাকা। তাহলে এখন আমরা কি করব, আমরা এই অগ্রিমটাকে মাইনাস করে শুধু খরচটা দেখাবো 2,000 টাকা। তারপর চলে যাচ্ছি পরবর্তীতে, অর্থাৎ দফতর খরচ পর্যন্ত আমরা করে ফেলেছি। দফতর খরচের পরে দেখো ভাড়া বলা আছে কত, ভাড়া বলা আছে 4,500। আবার এটার সাথে
8 নাম্বার সমন্বয় যুক্ত। 8 নাম্বার সমন্বয় বলছে 1710 টাকা বকেয়া আছে, 1710 টাকা বকেয়া আছে। তাহলে প্রথমে ভাড়াটা আগে আমরা লিখি, ভাড়া দেওয়া আছে 4500 টাকা এবং এটার সাথে আমাদের 1710 টাকা বকেয়া। তাহলে বকেয়া এখানে আর ক্যালকুলেশনের দরকার পড়ছে না, কারণ ক্যালকুলেশন অলরেডি করাই আছে 1710 টাকা। তাহলে যেহেতু বকেয়া, আমরা টোটালটা যোগ করে দেখি, 4500 এবং 1710 টাকা টোটাল যোগ করলে দাঁড়াচ্ছে 6210 টাকা, 6210 টাকা। ওকে, তাহলে আমরা এরপরে চলে যাই আমাদের রেওয়া মিলে আর কি কি আছে। দেখো, রেওয়া মিলে ভাড়া পর্যন্ত হয়ে গেছে। এবার আমাদের অনাদায়ী পাওনার একটা হিসাব এখানে আমরা দেখতে পাচ্ছি। অনাদায়ী পাওনা সঞ্চিতি অর্থাৎ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এখানে দেওয়া আছে 2500 টাকা এবং এটার সাথে আমাদের 4 নাম্বার সমন্বয়ে বলা হয়েছে বিদেশ দেনাদার 400 টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট দেনাদারের ওপর 5% অনাদায়ী সঞ্চিতি ধরতে হবে। আচ্ছা, এখানে আমরা যেই জিনিসটা মনে রাখবো, আমাদের প্রথম নিয়ে আসতে হয় পুরাতন কুড়িন। পুরাতন কুড়িনের সাথে আমাদের যোগ করতে হয় নতুন কুড়িন। এবার নতুন কুড়িনের সাথে যোগ করতে হয় নতুন কুড়িন সঞ্চিতি। এবার সবার শেষে আমাদের যে কাজটা করতে হয় মাইনাস পুরাতন কুড়িন সঞ্চিতি। তার মানে শুধু পুরাতন কুড়িন সঞ্চিতি যেটা থাকবে, অর্থাৎ রেওয়া মিলে যে অ্যামাউন্টটা দেওয়া থাকে সেটা আমাদের মাইনাস করতে হবে আর বাকি সবগুলো আমাদের যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমাদের কোনো পুরাতন কুড়িন নেই, আমরা স্টার্ট করব কি থেকে, আমাদের নতুন অনাদায়ী পাওনা থেকে। তাহলে দেখো, নতুন অনাদায়ী পাওনা দেওয়া আছে 400 টাকা। তাহলে প্রথমে আমরা লিখব নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা দেওয়া আছে 400 টাকা। এবার এটার সাথে যোগ হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি কত, এবার এটা আমাদের বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করতে পারি, আমাদের দেনাদারের পরিমাণ, দেনাদারের পরিমাণ এখানে দেওয়া আছে কত, দেনাদারের পরিমাণটা এখানে দেওয়া আছে 20,400 টাকা। 20,400 টাকা থেকে তাহলে আমরা কি করব, আমাদের এই নতুন কুড়িন 400 টাকা মাইনাস করব। তাহলে 20,400 মাইনাস 400, এটার উপরে আমরা করব 5%। তাহলেই কিন্তু আমরা আমাদের সঞ্চিতির পরিমাণটা পেয়ে যাব। তাহলে দেখো 20,400 থেকে 400 মাইনাস করলে থাকছে 20,000। এবার যদি আমরা 20,000-এর ওপর 5% করি তাহলে আমরা কত পেয়ে যাব, 1,000 টাকা। তাহলে আমাদের নতুন কুড়িন সঞ্চিতি 1,000 টাকা। তাহলে টোটাল যোগ করলে দাঁড়াচ্ছে 1,400 টাকা। এবার এই 1,400 টাকা থেকে আমরা কি করব, আমাদের পুরাতন কুড়িন সঞ্চিতি অর্থাৎ এই যে এখানে যেটা দেওয়া আছে পুরাতন কুড়িন সঞ্চিতি 2,500 টাকা। তাহলে 2,500 টাকা এখন আমাদের মাইনাস করে দেখাতে হবে। তাহলে এখন আমরা লিখব মাইনাস পুরাতন কুড়িন সঞ্চিতি 2,500 টাকা। তাহলে 1,400 থেকে 2,500 যদি মাইনাস করি, অবভিয়াসলি মাইনাসে অ্যান্সারটা আসবে। আমাদের এখানে অ্যান্সার হবে 1,100 টাকা। তাহলে এখন আমাদের বাকি অংশটা কি থাকছে, আমরা কিন্তু এখানে দুইটা অবচয় বাদ দিয়ে দিয়েছি, রাইট? তো এখানে দেখো, আমাদের প্রথমে ছিল আসবাবপত্র, তারপর ছিল কলকব্জা এবং এই দুইটার অবচয়ের কথাই কিন্তু আমাদের বলা হয়েছে 6 নাম্বার সমন্বয়। 6 নাম্বার সমন্বয়ে অবচয় আছে। সো এখন আমরা এই অবচয়ের পরিমাণটা বের করব ইন্ডিভিজুয়ালি। প্রথমে আমরা বের করব আমাদের আসবাবপত্রের অবচয়। তাহলে আসবাবপত্র এখানে কত দেওয়া আছে, আসবাবপত্র এখানে বলা আছে 30,000 টাকা এবং আসবাবপত্রের পার্সেন্টেজ যদি আমরা দেখি, দেখো আসবাবপত্রের ওপর বলা হয়েছে 20%। তাহলে আসবাবপত্র দেওয়া আছে 30,000 এবং এটার ওপর আমাদের 20% অবচয়। তাহলে এখন আমরা লিখব আসবাবপত্রের অবচয়। এখন এই অবচয়টা আমরা কিভাবে বের করছি, আমাদের 30,000 টাকা এবং 30,000 টাকার উপরে আমরা করছি 20%।
তাহলে 30,000 টাকার উপর যদি আমরা 20% করি তাহলে আমাদের অ্যান্সারটা কত থাকছে? অ্যান্সারটা থাকছে 6,000 টাকা। এরপর চলে যাই কলকবজা। কলকবজার অবচয়। তাহলে দেখো কলকবজার অবচয়টা আমরা কিভাবে বের করব সেটাও কিন্তু অবশ্যই দেখিয়ে দিতে হবে। তো প্রথমে আসে আমাদের কলকবজার অবচয়টা ঠিক কতটুকু, কলকবজার পরিমাণটা ঠিক কতটুকু। দেখো কলকবজার পরিমাণ আমাদের এখানে বলা হচ্ছে 37,600 টাকা এবং এটার সাথে 5 এবং 6 দুইটা সমন্বয় জড়িত। তাহলে দেখো 5 কিভাবে জড়িত, এখানে বলা হয়েছিল 1,600 টাকার কলকবজা বিক্রয় অন্তর্ভুক্ত আছে। তার মানে 37,600 টাকা থেকে আমরা প্রথমে কি করব, 1,600 টাকা মাইনাস করে তারপর 10% অবচয় ধরব। ওকে, তাহলে এটার আমাদের হিসাবটা কি, 37,600 এখান থেকে আমরা মাইনাস করব 1600, তারপর সেটার উপর ধরব 10% অবচয়। তাহলে আমাদের অবচয়ের পরিমাণটা চলে আসবে। তাহলে আমরা দেখি প্রথমে 37,600 এখান থেকে 1,600 মাইনাস, তারপর সেটার উপরে 10% অবচয়। তাহলে এখানে আমরা টোটাল অবচয়ের পরিমাণ পেয়ে যাচ্ছি কত, 3600 টাকা, 3,600 টাকা। ওকে, তাহলে দেখো অলরেডি আমরা সবগুলো পরিচালন ব্যয় এখানে নিয়ে এসেছি, আর কিন্তু আমাদের কোনো পরিচালন ব্যয় বাকি নেই। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা সবগুলো পরিচালন ব্যয়কে যোগ করে ফেলবো। তাহলে দেখো প্রথমে 12,000, তারপর 2,500, 2,000, 6,210, তারপর এখানে একটা মাইনাস আছে 1,100 এবং 6,000, তারপর থাকছে কত, তারপর থাকছে 3600। তাহলে টোটাল যোগ করে আমরা এখানে যেটা পেয়ে যাচ্ছি সেটা হলো 31,210 টাকা। 31,210 টাকা, এটা হচ্ছে আমাদের টোটাল পরিচালন ব্যয়। এবার দেখো আমাদের মোট মুনাফার পরিমাণ আমরা কত পেয়েছিলাম, মোট মুনাফার পরিমাণ পেয়েছিলাম 63,200 টাকা। তাহলে 63,200 টাকা থেকে এখন আমাদের 31,210 এটা মাইনাস করতে হবে। তাহলে 63,200 মাইনাস 31,210, তাহলে আমরা টোটাল এখানে পরিচালন মুনাফা পেয়ে যাচ্ছি কত, পরিচালন মুনাফার পরিমাণ আমরা এখানে পেয়ে যাচ্ছি 31,990 টাকা। তাহলে এটার নাম আমরা দিয়ে ফেলবো পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা। তাহলে এখন আমাদের বাকি কি কাজ থাকছে, আমরা এখন অন্যান্য আয় যোগ করব এবং অন্যান্য ব্যয়গুলোকে মাইনাস করে দিব। তাহলে এখন আমরা একটু দেখি আমাদের অন্যান্য আয় কি কি আছে। অন্যান্য আয়গুলো সাধারণত কি থাকে, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, তারপর যদি শিক্ষানবিশ সেলামি থাকে, বিনিয়োগের সুদ থাকে, সাধারণত এগুলোই কিন্তু আমাদের অন্যান্য আয়ের মধ্যে চলে আসে। আচ্ছা, তাহলে দেখো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে এবং বিনিয়োগের পরিমাণের পার্সেন্টেজও দেওয়া আছে। বিনিয়োগটা দেওয়া আছে 18,000 এবং পার্সেন্টেজটা বলা হয়েছে 10%। আবার দেখো এখানে ডেট দেওয়া আছে 1/1/2024 এবং আমাদের রিয়ামিলটাও কিন্তু 2024 সালের। তার মানে একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো বছরের বিনিয়োগের সুদটাই কিন্তু আমরা পাবো। তাহলে 18,000 এবং 18,000-এর ওপর যদি আমরা 10% করি তাহলে আমরা বিনিয়োগের সুদ পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমে লিখি বিনিয়োগের সুদ। ওকে, তাহলে বিনিয়োগের সুদ আমরা পেয়ে যাচ্ছি 18,000 টাকা ইন্টু 10%। তাহলে 18,000 টাকার 10% করলে আমরা পেয়ে যাব কত, 1,800 টাকা। এরপর দেখি আর কি কি আছে। এরপর দেখো আমাদের এখানে একটা বাট্টা প্রাপ্তির পরিমাণ বলা হয়েছে। বাট্টা প্রাপ্তির পরিমাণ এখানে দেওয়া আছে 500 টাকা। তাহলে আমরা লিখে ফেলি বাট্টা প্রাপ্তি 500 টাকা, বাট্টা প্রাপ্তি 500 টাকা। ওকে, তারপর আর কি কি আছে, আরেকটা হিসাব এখানে আছে, সেটা হচ্ছে উত্তোলনের সুদ। দেখো এখানে এই যে উত্তোলনের সুদ, এটা চলে যাবে আমাদের অন্যান্য আয়ের মধ্যে এবং এই যে এখানে আমরা মূলধনের সুদ দেখতে পাচ্ছি, এটা চলে যাবে অন্যান্য ব্যয়ের মধ্যে। তাহলে উত্তোলনের সুদ আমরা এখানে দেখতে পাচ্ছি 1,000 টাকা।
উত্তোলনের সুদ 1000 টাকা। তাহলে আমরা লিখি উত্তোলনের সুদ 1000 টাকা। ওকে, তো এই তিনটাই কিন্তু আমাদের এখানে অন্যান্য আয়ের মধ্যে থাকছে, আর কোনো অন্যান্য আয়, সমন্বয়, প্লাস রেওয়ামিল আমরা কোনোটাতেই দেখিনি। তাহলে এখন এই তিনটা যোগ করে আমরা আমাদের পরিচালন মুনাফার সাথে যোগ করে ফেলবো। তাহলে টোটাল এখানে আমরা পাচ্ছি 3300 টাকা। তাহলে 3300 টাকা যদি আমরা যোগ করি 31,990 এর সাথে, তাহলে আমরা পেয়ে যাব 35,290 টাকা। 35,290। এরপর আমাদের ফাইনাল কাজটা কি? ফাইনাল কাজ করলে আমরা আমাদের একদম ফাইনাল বিশদ আয় বিবরণী পেয়ে যাব, মানে নিট মুনাফার পরিমাণ পেয়ে যাব। তাহলে এখন আমাদের ফাইনাল কাজ হচ্ছে অন্যান্য ব্যয়। দেখো অন্যান্য ব্যয়ের মধ্যে আমরা কি কি পাবো। প্রথমে এখানে মূলধনের সুদটাকে দেখতে পাচ্ছি 5000 টাকা। তারপরে আমরা কিন্তু সমন্বয়ের মধ্যে একটা ক্ষতি দেখেছিলাম, রাইট? দেখো এখানে বলা হয়েছিল 10,000 টাকার পণ্য বিনষ্ট হয়ে গেছে এবং 6,000 টাকা বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিচ্ছে। তাহলে দেখো যতটুকু ক্ষতিপূরণ দিচ্ছে সেটা তো আর ক্ষতি থাকছে না, কিন্তু দুইটাকে যদি আমরা মাইনাস করি, দেখো এটা যদি মাইনাস করি থাকছে 4,000 টাকা। এই 4,000 টাকা কিন্তু স্টিল আমাদের ক্ষতির পরিমাণ, তাই আমরা এখানে কি করব, প্রথমে নিয়ে আসি আগুনে বিনষ্ট। আচ্ছা, আগুনে বিনষ্ট না লিখে শর্টকাটে আমরা লিখতে পারি বিবিধ ক্ষতি। যেহেতু এখানে আমাদের ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে, তাই আমরা লিখতে পারি বিবিধ ক্ষতি। তাহলে বিবিধ ক্ষতি, যেটা আগুনে বিনষ্ট পণ্যের জন্য, আমরা ক্যালকুলেশনটা অবশ্যই দেখিয়ে দিব। 10,000 মাইনাস 6,000, তাহলে এখানে থাকছে 4,000 টাকা। এবং আরেকটা আমরা দেখেছি মূলধনের সুদ। তাহলে মূলধনের সুদ, সেটা আমরা দেখতে পাচ্ছি কত, আমাদের প্রশ্নের মধ্যে ডিরেক্ট কিন্তু মূলধনের সুদ দেওয়াই আছে 5,000 টাকা। তাহলে আমরা মূলধনের সুদ দেখতে পাচ্ছি 5,000 টাকা। এখন কি করব, এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 9,000। তাহলে 9,000 মাইনাস করে আমরা ফাইনাল অ্যান্সারটা লিখে দিব। তাহলে 9,000 মাইনাস করলে আমরা এখানে নিট মুনাফার পরিমাণ পেয়ে যাচ্ছি 26,290 টাকা। 26,290 টাকা, এটা হলো আমাদের নিট মুনাফা। নিট মুনাফা, তাহলে নিট মুনাফার পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি 26,290 টাকা। তাহলে বিশদ আয় বিবরণীটা শেষ হলো। এখন আমাদের যেটা করতে হবে, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে হবে। দেখো মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে কিন্তু আমাদের খুব একটা বেশি দরকার পড়বে না, অল্প পরিমাণ হলেই হবে। এই এতটুকু ছকেই কিন্তু আমরা এখানে প্রস্তুত করতে পারবো। এবার দেখো মালিকানা সত্ত্ব বিবরণী আমরা কিভাবে প্রস্তুত করি। প্রথমে আমাদের মূলধন নিয়ে আসতে হয়, মূলধনের সাথে যদি কোনো অতিরিক্ত মূলধন থাকে সেটা যোগ করতে হয়। তারপর নিট মুনাফা থাকলে যোগ হবে, নিট ক্ষতি হলে সেটা বিয়োগ হয়ে যাবে, কোনো উত্তোলন থাকলে সেই উত্তোলনের পরিমাণটা যোগ হয়ে যাবে, এবং তারপর উত্তোলনের পরিমাণ থাকলে আমরা সেটাকে বিয়োগ করে দিই। এবং তারপর যদি কোনো সাধারণ সঞ্চিতি থাকে সেই সাধারণ সঞ্চিতিটাও আমরা এখানে যোগ করে দিই। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের কি কি আছে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মূলধনের পরিমাণটা আমাদের এখানে দেওয়া আছে 1 লক্ষ টাকা। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি মূলধনের পরিমাণ, এটা দেওয়া আছে 1 লক্ষ টাকা। তাহলে মূলধন 1 লক্ষ টাকা। এরপর আমরা কি করব, আমরা এখানে যদি কোনো অতিরিক্ত মূলধন থাকে যেটা সমন্বয়ের মধ্যে এক্সট্রা ভাবে বলা থাকবে, সেটা যদি থাকে তাহলে সেটা আমরা এখানে যোগ করব। কিন্তু আমাদের সমন্বয়ের মধ্যে কোনো অতিরিক্ত মূলধন দেওয়া নেই, তো যেহেতু এটা দেওয়া নেই আমরা সেটাকে আনছি না। তাহলে আমরা কি আনবো, আমরা এখানে নিয়ে আসবো নিট মুনাফার পরিমাণ। নিট মুনাফার পরিমাণ, তাহলে নিট মুনাফা কিন্তু ইতোমধ্যে আমরা আগের অঙ্ক অর্থাৎ বিশদ আয় বিবরণীর মধ্যে নিট মুনাফা পেয়েছি 26,290 টাকা। তাহলে এই 26,290 টাকা আমরা এখন এখানে লিখবো 26,290 টাকা। তাহলে টোটাল যদি যোগ করি 1,26,290 টাকা দাঁড়াচ্ছে। এবার কি করব, আমরা এখান থেকে বাদ দিব উত্তোলনের পরিমাণ। উত্তোলনের পরিমাণ, ওকে। এবার দেখো উত্তোলন আমাদের এখানে কত দেওয়া আছে, 30,000 টাকা। তাহলে উত্তোলন মাইনাস করব 30,000 টাকা। তাহলে মাইনাস উত্তোলনের পরিমাণ 30,000 টাকা। তাহলে 1,26,290 মাইনাস
30,000 টাকা, তাহলে দাঁড়াচ্ছে 96,290 টাকা। তাহলে দেখো এটাই যেহেতু আমাদের ফাইনাল অ্যান্সার, আমাদের কিন্তু এখানে আর তেমন কিছু নেই, তাহলে 96,290 টাকা এটা দাঁড়াচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। তাহলে এখানে এটার অ্যান্সারটা কি হবে? সমাপনী মালিকানা সত্ত্ব, সমাপনী মালিকানা সত্ত্ব। আচ্ছা, এবার একটা কথা বলি, অনেকের মনে প্রশ্ন হতে পারে, এখানে তো রেওয়ামিলের মধ্যে আমাদের একটা উত্তোলনের সুদ এবং মূলধনের সুদ দুইটা ছিল। আমরা সাধারণত উত্তোলনের সুদটা যোগ করে দিই, উত্তোলনের সুদটাকে বিয়োগ করে দিই এবং মূলধনের সুদটাকে যোগ করে দিই। কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে বা অনেকে এইটার জন্যই কনফিউজড হতে পারো যে কেন আমরা এখানে উত্তোলনের সুদটা যোগ করলাম না আর মূলধনের উত্তোলনের সুদটা কেন বিয়োগ করলাম না এবং মূলধনের সুদটা কেন যোগ করলাম না। কারণ হচ্ছে এটা আমাদের রেওয়ামিলের মধ্যেই দেওয়া আছে, যেটা রেওয়ামিলের মধ্যে দেওয়া থাকে সেটা কিন্তু অটো অ্যাডজাস্ট করা হয়ে যায়, অটো অ্যাডজাস্ট করা হয়ে যায়। এই উত্তোলনের সুদ মূলধনের সুদ এটা অ্যাডজাস্ট করেই কিন্তু আমাদের এখানে উত্তোলনের পরিমাণ মূলধনের পরিমাণ দেওয়া আছে। এই যে এখানে মূলধনের পরিমাণ, এখানে আমাদের রেওয়ামিলের এন্ট্রিগুলো এন্ট্রি করার পরেই মূলধনের পরিমাণটা দেওয়া আছে। তাই যদি আমাদের রেওয়ামিলের মধ্যে উত্তোলনের সুদ মূলধনের সুদ থাকে, সেটা আর আমাদের মাইনাস প্লাস কোনো কিছু করার দরকার পড়বে না, কারণ আমরা মূলধনের পরিমাণের মধ্যে যেটা লিখেছি সেটার মধ্যে অলরেডি উত্তোলনের সুদ এবং মূলধনের সুদ অ্যাডজাস্ট করা আছে। যেহেতু এটা রেওয়ামিলে আছে, রেওয়ামিলে যেই বিষয়গুলো থাকে সেটা অ্যাডজাস্ট করাই থাকে, এই জন্য সেটা আর আমাদের এখানে আনতে হবে না। তাহলে আমরা কি আনবো? আমরা শুধুমাত্র আমাদের রুলস অনুযায়ী মূলধনের সাথে যোগ করব নিট মুনাফা, নিট মুনাফা থেকে মাইনাস করব উত্তোলন। যদি কোনো সাধারণ সঞ্চিতি দেওয়া থাকে সেটা আমরা যোগ করে আমাদের সমাপনী মালিকানা সত্ত্ব অর্থাৎ একদম লাস্টে ফাইনাল অ্যামাউন্টটা বের করব। এখন কোনো কারণে এই উত্তোলনের সুদ মূলধনের সুদ যদি সমন্বয়ে দেওয়া থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমরা সেটাকে নিয়ে আসতাম। ঠিক আছে, তাহলে আশা করছি সকলেই বুঝতে পেরেছো কেন আমরা উত্তোলনের সুদ এবং মূলধনের সুদ আনলাম না, কারণ এটা রেওয়ামিলে দেওয়া আছে তাই। তাহলে দেখো আমরা এখন সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ বের করেছি 96,290 টাকা। এরপর আমরা চলে যাব আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণে। ওকে, তাহলে আর্থিক অবস্থার বিবরণী যদি আমরা প্রস্তুত করতে যাই, আমাদের প্রথমেই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে স্থায়ী সম্পদের পরিমাণটাকে নিয়ে আসতে হয়। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে কি কি আছে আমরা একটু আমাদের রেওয়ামিলগুলো দেখি। দেখো, প্রথমে স্থায়ী সম্পদ, এখানে আমাদের একটা কল কবজা দেওয়া আছে, কল কবজা দেওয়া আছে 37,600 টাকা, 37,600 টাকা। তাহলে প্রথমে আমরা কল কবজাটাকে নিয়ে আসি, যেহেতু এটাই প্রথমে আছে আমরা এটাকে লিখি কল কবজা 37,600। এবার দেখো এটার সাথে একটা সমন্বয় ছিল, আমরা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলাম কল কবজা বিক্রয়, এটা আমরা বিক্রয় করে ফেলেছি, বিক্রয় করে ফেলেছিলাম 1,600। তাহলে যেটা বিক্রি করেছি সেটা কিন্তু আর আমাদের হাতে থাকছে না, তাহলে থাকছে কতটুকু? 36,000 টাকা। এখন এখান থেকে আমরা মাইনাস করব আমাদের অবচয়ের পরিমাণ। দেখো অবচয় কিন্তু অলরেডি বিশদায় বিবরণীর মধ্যে প্রস্তুত করেছি এবং সেখানে লিখেছি, এবং আমাদের এখানে 10% অবচয় ছিল, 10% অবচয় ছিল 3600 টাকা। তাহলে 36,000 টাকা থেকে আমরা যদি 3600 টাকাকে মাইনাস করি তাহলে থাকছে 32,400 টাকা, 32,400 টাকা। তাহলে কল কবজার কাজ শেষ, এখন আমরা আসবাবপত্রের কাজটা শুরু করি। আসবাবপত্র, দেখো আসবাবপত্র কত দেওয়া আছে? আসবাবপত্র দেওয়া আছে 30,000 টাকা। তাহলে আসবাবপত্র লিখলাম 30,000 টাকা, এবং এখানে আমাদের অবচয়ের পরিমাণ বলা হয়েছিল 20%, এবং অবচয় আমরা এখানে পেয়েছিলাম 6,000 টাকা। তাহলে 30,000 টাকা থেকে যদি আমরা 6,000 টাকা মাইনাস করি থাকছে 24,000 টাকা। তাহলে 24,000 টাকা আর 32,400 টাকা দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে টোটাল পেয়ে যাচ্ছি 56,400 টাকা। তাহলে এই 56,400 টাকা হচ্ছে আমাদের
টোটাল স্থায়ী সম্পদ। এখন আমাদের নিয়ে আসতে হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে দেখো আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু অলরেডি একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে 18,000 টাকা। সো আমরা এখন নিয়ে আসবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আমাদের কত দেওয়া আছে? দীর্ঘমেয়াদী বিনিয়োগ দেওয়া আছে 10% বিনিয়োগ। 10% বিনিয়োগ 18,000 টাকা। 18,000 টাকা। ওকে, তাহলে বিনিয়োগের পরিমাণও শেষ। এখন আমাদের নিয়ে আসতে হবে চলতি সম্পদের পরিমাণ। তাহলে চলতি সম্পদ কোনগুলো? নগদ, ব্যাংক জমা, দেনাদার, তারপরে থাকছে সমাপনী মজুত পণ্য, এগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ। তাহলে আমরা ধাপে ধাপে চলতি সম্পদগুলো নিয়ে আসি। প্রথমে আমরা চলতি সম্পদ দেখি কি কি আছে। প্রথমে আমরা এখানে একটা দেনাদার দেখতে পাচ্ছি, বিবিধ দেনাদার 20,400, যেটার সাথে আমাদের অনেকগুলো সমন্বয় আছে। তাহলে প্রথমে আমরা লিখি বিবিধ দেনাদার। বিবিধ দেনাদার থেকে সাধারণত আমাদের সমন্বয় থাকলে কুরিন রিলেটেড সমন্বয়গুলোই থাকে। তাহলে বিবিধ দেনাদার আছে 20,400 এবং এটার সাথে আমাদের সমন্বয় বলা হয়েছিল, আমরা যদি সমন্বয়টা একটু খেয়াল করি, সমন্বয় আমাদের বলা হয়েছিল 400 টাকা হচ্ছে কুরিন, মানে আদায়যোগ্য নয়। তাহলে 400 টাকা অনাদায়ী পাওনা, অথবা কুরিনও চাইলে লিখতে পারো, অনাদায়ী পাওনা 400 টাকা। তাহলে 400 টাকা যদি মাইনাস করি থাকছে 20,000 টাকা, শুধুমাত্র 20,000 টাকা। তাহলে এখন কি করব? আমরা এখান থেকে বাদ দিব সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি। এবার দেখো আমরা কিন্তু আমাদের বিশদায় বিবরণীতে অনাদায়ী পাওনা সঞ্চিতি অলরেডি বের করেছিলাম। আমাদের এখানে বলা ছিল 5%। সো আমাদের এখানে 20,000 উপর 5% করলে আমরা পেয়েছিলাম কত? অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা পেয়েছিলাম 1,000 টাকা। তাহলে এখন কি করব? 20,000 টাকা থেকে 1,000 টাকা মাইনাস করে আমাদের নিট দেনাদার থাকছে 19,000 টাকা। তাহলে আমরা দেনাদারের পরিমাণটা বের করলাম। এখন আমরা বাকিগুলো দেখি আমাদের কি কি পরিমাণ দেওয়া আছে। দেনাদার শেষ। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা নগদ তহবিলের পরিমাণ দেওয়া আছে 2,000 টাকা। তাহলে নগদ তহবিল দেওয়া আছে 2,000 টাকা। তারপর দেখো আমরা কিন্তু অলরেডি আমাদের রেয়ামিলের মধ্যে লিখেছি সমাপনী মজুত পণ্য, যেটা ছিল 40,000 টাকা। তাহলে সমাপনী মজুত পণ্যটা আমরা লিখে ফেলি, সমাপনী মজুত পণ্য 40,000 টাকা। এবার দেখো ওই সমাপনীর সাথেই কিন্তু আমাদের একটা কথা বলা হয়েছিল যে বীমা কোম্পানি আমাদেরকে 6,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে। বীমা কোম্পানি আমাদেরকে যে ক্ষতিপূরণ দিবে ওটা তো আমাদের জন্য এক ধরনের সম্পদ, প্রাপ্য বীমা দাবি। তাহলে এই প্রাপ্য বীমা দাবি আমরা এখানে সম্পদ হিসেবে দেখাবো, প্রাপ্য বীমা দাবি 6,000 টাকা। তারপর দেখো আমরা কিন্তু এখানে একটা দফতর খরচের অগ্রিম দেখেছিলাম, একটা অগ্রিম দফতর খরচ ছিল 1,000 টাকা। এবং কোনো খরচের যদি অগ্রিম থাকে সেটাও কিন্তু আমাদের জন্য একটা সম্পদ, চলতি সম্পদ। তাহলে অগ্রিম দফতর খরচ 1,000 টাকা, এটাও কিন্তু আমাদের জন্য একটা চলতি সম্পদ। আবার দেখো আমরা এখানে বিনিয়োগের সুদ দেখেছিলাম, বিনিয়োগের সুদের একটা পরিমাণ বের করেছিলাম 1,800 টাকা, এবং সেটার বাবদ কিন্তু আমরা কোনো বিনিয়োগের সুদ অ্যাকচুয়ালি পাইনি, রেয়ামিলে কোনো দেওয়া নেই। তাই অবশ্যই এটা কি হয়ে যাবে? অনাদায়ী বিনিয়োগের সুদ হয়ে যাবে। তাহলে এখানে আমরা অনাদায়ী বিনিয়োগের সুদ দেখতে পাচ্ছি 1,800 টাকা। তাহলে দেখো এই হচ্ছে আমাদের টোটাল মোট চলতি সম্পদের পরিমাণ। এখন তাহলে আমরা বের করি কতটুকু হয়। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 19,000, 2,000, 40,000, 6,000, 1,000 এবং 1,800। তাহলে টোটাল আমরা পেয়ে যাচ্ছি 69,800 টাকা। তাহলে টোটাল আমাদের চলতি সম্পদ আমরা এখানে পেয়ে গেছি 69,800 টাকা। 69,800 টাকা। এবার দেখো আমাদের এই প্রশ্নের মধ্যে কিন্তু
কোথাও কোনো অলিক সম্পত্তি দেওয়া নেই, শুধুমাত্র আমরা এখানে পেয়ে গেছি আমাদের স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং তারপরে আমরা পেয়ে গেলাম আমাদের চলতি সম্পদ। এবার তাহলে টোটালটা যোগ করে দিই। টোটালটা যোগ করে আমরা এখানে পেয়ে যাচ্ছি 1,44,200 টাকা। 1,44,200 টাকা। তাহলে এখানে আমরা আমাদের মোট সম্পদ পেয়ে যাচ্ছি 1,44,200 টাকা এবং এটার নাম আমরা লিখে ফেলবো মোট সম্পদ। আচ্ছা, তাহলে মোট সম্পদ আমরা পেয়ে গেছি। এখন আমাদের বাকি অংশটা করতে হবে মালিকানা সত্ত্ব এবং দায়। তাহলে দেখো অলরেডি কিন্তু আমরা মালিকানা সত্ত্ব বিবরণী থেকে সমাপনী মালিকানা সত্ত্ব পেয়ে গেছি, তো সেটাই আমরা এখানে বসাবো, সমাপনী মালিকানা সত্ত্ব। তাহলে একটু দেখি, সমাপনী মালিকানা সত্ত্ব আমরা পেয়েছিলাম কত, 96,290 টাকা। তাহলে এখন আমরা একটু 96,290 টাকা এটা লিখে ফেলি, 96,290। তাহলে দেখো আমরা আমাদের সমাপনী মালিকানা সত্ত্ব পেয়ে গেছি 96,290। আমরা কিন্তু অলরেডি মালিকানা সত্ত্ব বিবরণী থেকে এটা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, সমাপনী মালিকানা সত্ত্বের পরে সাধারণত আমাদের দীর্ঘমেয়াদী দায় নিয়ে আসতে হয়, কিন্তু আমাদের এই প্রশ্নে কোনো দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ কিন্তু নেই। যেহেতু দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ নেই, তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে দেওয়া আছে চলতি দায়ের পরিমাণ। তাহলে আমরা এখন নিয়ে আসব চলতি দায়। চলতি দায় এবার তাহলে আমাদের দেখতে হবে রেয়া মিলের মধ্যে বা সমন্বয়ের মধ্যে কি কি চলতি দায় আছে। আচ্ছা দেখো, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বিবিধ পাওনাদার দেওয়া আছে। বিবিধ পাওনাদারের পরিমাণ দেওয়া আছে কত, দেওয়া আছে 20,000 টাকা। বিবিধ পাওনাদার 20,000। আচ্ছা, এইটার সাথে দেখো আমাদের সমন্বয়ের মধ্যে কিন্তু আরও একটা কাজ ছিল, সেটা হচ্ছে আমরা 7 নাম্বার সমন্বয়ে দেখতে পেয়েছিলাম ক্রয় বাবদ অপরিশোধিত বিলের পরিমাণ 2,000 টাকা। তার মানে তুমি ধারে ক্রয় করেছো, কিন্তু সেই ধারে ক্রয়টা এখনো পরিশোধ করনি। যেহেতু ধারে ক্রয় করেছো, অবশ্যই সেটা কিন্তু আমাদের পাওনাদারের সাথে সংযুক্ত হবে। আমরা একটা ক্রয়ের সাথে সংযুক্ত করেছি এবং আরেকটা সংযুক্ত করতে হবে পাওনাদারের সাথে। তাহলে দেখো আমাদের পাওনাদার দেওয়া আছে কত, পাওনাদার দেওয়া আছে 20,000 টাকা এবং এটার সাথে আমাদের অলিখিত ক্রয় বাবদ আরো 2,000 টাকা যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি পাওনাদার। পাওনাদার আমাদের দেওয়া আছে 20,000 টাকা এবং এটার সাথে যোগ হবে অলিখিত ক্রয়, শুধু অলিখিতই লেখা যাবে 2,000 টাকা। তাহলে টোটাল যোগ করলে হয়ে যাচ্ছে 22,000 টাকা। এরপর তাহলে আমরা চলে যাই বাকি কাজে। দেখো বিবিধ পাওনাদার শেষ, তারপর আমরা এখানে বেতনের একটা বকেয়া দেখতে পেয়েছিলাম। বেতন বকেয়া ছিল আমাদের 4,000 টাকা। তাহলে লিখে ফেলি বকেয়া বেতন, বকেয়া বেতন 4,000 টাকা। তাহলে বকেয়া বেতন লেখা শেষ। এরপর দেখো আমাদের ভাড়ারও কিন্তু একটা বকেয়া দেওয়া ছিল। তাহলে ভাড়ার বকেয়াটা কত ছিল, ভাড়ার বকেয়া ছিল 1,710 টাকা। তাহলে আমরা এখন লিখি বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া 1,710 টাকা। আচ্ছা, তাহলে আর কি কি বাকি আছে আমরা একটু দেখি আবার। আমাদের এখানে বকেয়ার ভাড়ার পরিমাণ লিখে ফেলেছি। এবার দেখো ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এটা কিন্তু আমাদের জন্য একটা চলতি দায়। তাহলে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন আমরা কত দিব, 18,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 18,000 টাকা। আচ্ছা, তাহলে সমন্বয়টা আবার আমরা একটু খেয়াল করি কোনো কিছু বাদ গেছে কিনা। দেখো আমরা কিন্তু ভাড়া বকেয়া এটা লিখে ফেলেছি, তারপরে হচ্ছে বেতন বকেয়া ছিল সেটা লিখেছি। একটা বকেয়া আমাদের এখানে রয়ে গেছে মজুরি 2,200 টাকা বকেয়া। তাহলে দেখো মজুরি 2,200 টাকা, এটাও কিন্তু বকেয়াই চলে যাচ্ছে। তাহলে বকেয়া মজুরি 2,200 টাকা দিয়ে ফেললাম। আচ্ছা, আবার একটু আমরা রিচেক করি আমাদের কোনোটা বাদ পড়ে গেছে কিনা। দেখো প্রথমে আমরা পাওনাদার নিয়ে এসেছি,
তারপরে এখানে আমাদের মজুরির বকেয়া ছিল সেটাও নিয়ে এসেছি, বেতনের একটা বকেয়া ছিল সেটাও নিয়ে এসেছি, তারপরে আমাদের ভাড়ার বকেয়া ছিল নিয়ে এসেছি। এবার এখানে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ছিল সেটাকেও কিন্তু আমরা নিয়ে এসেছি। তাহলে আশা করছি প্রত্যেকটাই আমরা নিয়ে আসতে পেরেছি। এখন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানের এই প্রত্যেকটা চলতি দায়ের পরিমাণটাকে আমরা যোগ করে দিব। তাহলে দেখো 22,000, তারপর 4,000, তারপর যদি 1,710 টাকা, 18,000 টাকা এবং 2,200 টাকা, তাহলে টোটাল যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 47,910 টাকা। 47,910 টাকা। এবার 47,910 এবং 96,290 টাকা টোটাল যদি আমরা যোগ করি তাহলে এই যে দেখো চলে আসলো 1,44,200 টাকা, যেটা আমাদের মোট সম্পদের পরিমাণ এসেছিল। তাহলে এটার নাম আমরা লিখব মোট মালিকানা সত্ত্ব এবং দায়। মোট মালিকানা সত্ত্ব ও দায়। তাহলে মোট মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ আমরা পেয়ে গেছি 1,44,200। আবার দেখো মোট সম্পদের পরিমাণও কিন্তু 1,44,200 টাকা পেয়েছিলাম। তাহলে এবার আসো আমরা আমাদের অ্যান্সারের সাথে একটু মিলাই, আমরা যেগুলা পেলাম সেগুলাই আমাদের অ্যান্সার ছিল কিনা। আচ্ছা, তো প্রথমে দেখো আমরা নিট মুনাফা অর্থাৎ বিশদায় বিবরণী করে নিট মুনাফার পরিমাণ কত পেয়েছিলাম 26,290। এখানেও কিন্তু 26,290 আমরা পেয়ে গেছি। তারপর মালিকানা সত্ত্ব বিবরণী, এটার অ্যান্সার আমরা কত পেয়েছিলাম 96,290। দেখো এখানেও কিন্তু 96,290 এবং আমাদের টোটাল সম্পদ এবং মালিকানা সত্ত্বের যোগফলটা ছিল 1,44,200। ঠিক তেমনি ভাবে দেখো 1,44,200। দেখো এখানে কিন্তু অঙ্কটা খুবই বড় এবং অনেকগুলো সমন্বয় আমাদের এখানে দেওয়া আছে। যখন অনেকগুলো সমন্বয়ে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে আমাদের অবশ্যই ধাপে ধাপে কাজগুলো করতে হবে। আমরা অবশ্যই সিকোয়েন্সগুলো একটু মাথায় রাখবো, কোন কাজের পর কোন কাজ করতে হবে একটা জিনিসের আন্ডারে। যেমন একটা এন্ট্রির আন্ডার, ফর এক্সাম্পল যদি বিক্রিত পণ্যের ব্যয়ের কথা বলি, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি এন্ট্রি আসতে পারে, পরিচালন ব্যয়ের মধ্যে কি কি এন্ট্রি আসতে পারে, এই সব কিছু যদি আমরা খুব ভালোভাবে মাথায় রাখতে পারি, বারবার যদি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু এটা খুবই ইজি হয়ে যাবে তোমার জন্য। কি কি বিষয় তোমার কোন এন্ট্রির মধ্যে আসবে সব কিছু তোমার একদম মুখস্থ হয়ে যাবে। তাই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যদি আমরা এরকম বড় বড় অঙ্কগুলো প্র্যাকটিস করতে যাই, যেমন যেখানে অনেকগুলো সমন্বয় থাকবে, অনেকগুলো এন্ট্রি থাকবে, তাই অবশ্যই ঠান্ডা মাথায় বুঝে বুঝে একটা একটা করে আমরা ধাপে ধাপে শেষ করব। আশা করছি পুরো আর্থিক বিবরণীটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে প্রত্যেকটা এন্ট্রি, প্রত্যেকটা সমন্বয় আশা করছি সবাইকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। আমার যতটা সম্ভব আমি পুরোটা দিয়ে কিন্তু সবাইকে বোঝানোর চেষ্টা করেছি। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।